ধূমপান এবং মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। সিগারেট স্মোকিং অ্যান্ড কনজাম্পশন অফ অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। টিম গল্পগুজবের পক্ষ থেকে জানানো হচ্ছে, আমরা কোনোরূপ কুসংস্কার ও অন্ধবিশ্বাসকে প্রাধান্য দিই না। যে সমস্ত গল্পের নাট্যরূপ আপনারা শুনে থাকেন তার পুরোটাই লেখক এবং লেখিকার কল্পনা প্রসূত এবং শুধুমাত্র ভৌতিক আবহ ও রোমাঞ্চকর পরিবেশনার জন্যই মুহূর্তগুলোর অবতারণা করা হয়ে থাকে। এর সাথে বাস্তবের কোনো ঘটনার কোনো সম্বন্ধ নেই। তা সত্ত্বেও যদি এই সমস্ত ঘটনার সাথে বাস্তবের যে কোনো ঘটনার কোনো মিল পাওয়া যায় তা নিতান্তই কাকতালীয়। আমরা আশা করব আমাদের শ্রোতা বন্ধুরা সংস্কারমুক্ত মন নিয়ে গল্প শোনার আনন্দ উপভোগ করবেন। আরে হো মির্জান ভাই, কইতেছি ও পাড়ায় কি হলো শুনেছেন? কেনে কি হইল? মসজিদ সারান দিতেছে না গো। আল্লাহ এদের ক্ষমা করো, সব জ্বালায় দিছে। হ্যাঁ, এত বড় সাহস কি কইরা হয়? কেন রে, তোরা একাই শুধু লুটবি মারবি আর আমরা কিছু করলেই দোষ? হ্যাঁ, কি এমন করেছি? হ্যাঁ, এই এই কয় কি রে? দোষ নাই? না নাই, তোদের মারাই উচিত। এই মুখ সামলাইয়া কথা কও কেন? নইলে নইলে কি বল? তবে রে জামা সারো কি করো তুমি? চুপ চুপ কর ছাড় তো বেরে, আল্লাহ কসম আজ তোকে ছাড়ুম না। প্রেমে গড়া বিশ্ব চরাচর, এই ভালোবাসা এক পরম ভালোতে বাসা করা শেখায়। কিন্তু জীবনের বিষে নীল হওয়া মন সে প্রেমকে চিনতে পারে না। তখনই চেতন লোকের ওপার থেকে আসে শাশ্বত প্রেমিকা। মানুষের দুনিয়া তার বাসভূমি নয়। প্রেমকে অলৌকিক করে তোলা এই মেয়ে কে? কে এই শবরী? ভ্যালেন্টাইন্স ডে স্পেশালে টিম গল্পগুজবের এবারের নিবেদন প্রখ্যাত লেখক চয়ন সমাদ্দারের কলমে এক রহস্যময় অলৌকিক প্রেম কাহিনী শবরী। গল্প রচনায় চয়ন সমাদ্দার। চয়নবাবুর কয়েকটি গল্প এর আগেই শুনিয়েছি, যেগুলি যথেষ্ট প্রশংসিত হয়েছিল আপনাদের কাছে। চয়নবাবুকে অসংখ্য ধন্যবাদ এই উদ্যোগে আমাদের পাশে থাকার জন্য। গল্প পাঠে নাট্যরূপে সুকল্যাণ মিত্র ও অমরেশের চরিত্রে অয়ন, অভিনয় অনির্বাণ, কল্লোল, ঋচিক, প্রশান্ত, পুতুল, প্রণমী, তমশ্রী, সৌরভ, সৌন্দর্শী ও চয়ন সমাদ্দার। সূত্রধার আমি, তমশ্রী। সৃজনশীল পরিচালনা মানস। পোস্টার শুভদীপ। নির্দেশনা অয়ন। এডিট সাউন্ড এফেক্টস সৌন্দর্শী। শুরু হচ্ছে আমাদের এবারের বিশেষ নিবেদন লেখক চয়ন সমাদ্দারের এক রহস্যময় অলৌকিক প্রেমের গল্প শবরী। আকাশবাণী কলকাতা, খবর পড়ছি রামনদী শর্মা। আজকের বিশেষ খবর হলো, কলকাতার বিভিন্ন অঞ্চলে আবারও দাঙ্গার আগুন দাবানলের মতো জ্বলে উঠেছে। বিগত 3 দিন ধরে কলকাতার শহর যে রক্তের হরিখেলায় মেতে উঠেছিল তার বলি হয়েছেন আরো 10 জন নিরীহ মানুষ।
বিশেষ সূত্রে পাওয়া খবর অনুযায়ী হ্যারিসন রোডের কাছে একদল অবাঙালি হিন্দু এসে কিছু দোকানের উপর চড়াও হয়। বলা বাহুল্য, বেশিরভাগ দোকানের মালিকই মুসলিম স্থানীয়। এছাড়া গত কয়েকদিনের সাংঘাতিক গোলমালের ফলস্বরূপ রাজাবাজার এবং মেটিয়াবুরুজ এলাকায় 24 ঘন্টার কারফিউ ঘোষণা করা হয়েছে। এদিকে কলকাতার এই অচলাবস্থার মাঝে গতকালই শহরে এসে পৌঁছেছেন দাদা সাহেব আপতে ও স্বামী চিন্ময়ানন্দ। অনুমান করা হচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ গঠনের লক্ষ্যে আরও একটি জোরদার সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। দাঙ্গায় জেরবার শহরবাসী ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন এই ভেবে যে এই সম্মেলন না আবার কোনো নতুন অশান্তির আবহ সৃষ্টি করে। অন্যদিকে প্রখ্যাত অভিনেতা ও পরিচালক শ্রী গুরুদত্তের আকস্মিক প্রয়াণের খবর পাওয়া যাচ্ছে। অনুমান করা হচ্ছে অতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের জন্যেই এমনটা ঘটে থাকতে পারে। প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী মহাশয় উফ, শুধু মৃত্যু আর মৃত্যু, এছাড়া কি আর কোনো খবর থাকতে পারে না। রাগের চোটে রেডিওটা গিয়ে বন্ধ করে দিলাম। মাঝে মাঝে মনে হয় কি পেলাম এই স্বাধীন ভারতবর্ষে। শহরের বাতাসে বড় কটু গন্ধ বেরোয় বারুদের, নিঃশ্বাস নিতেও বুঝি কষ্ট হয়। 17টা বছর দেশ স্বাধীন হয়েছে, কিন্তু তবু মাঝে মাঝে নিজেকে বড় পরাধীন মনে হয়। 46-এ বাবা চলে গেলেন। সবাই বলল স্বদেশী করতে গিয়ে বাবা শহীদ হয়েছেন, কিন্তু আমি জানি তা নয়। বাবা শহীদ হননি, বরং তাকে হত্যা করা হয়েছিল। রক্তের হোলি খেলে কলকাতা শয়ে শয়ে প্রাণ কেড়েছিল সেবার, আর বাবা ছিল তাদের মধ্যে অন্যতম। হিন্দু মুসলিম সবাইকে কচুকাটা করা হয়েছিল। এইভাবে মৃত্যু হলে বুঝি তাকে শহীদ বলা যায়? না না না। আর আমি কেন বেঁচে রয়েছি জানেন? সেবার আমি, মা আর আমার ছোট বোন কল্যাণী দার্জিলিং গিয়েছিলাম। আমার দাদার হাঁপানির জন্য হাওয়া বদল প্রয়োজন ছিল, তো তাই ওদের কিছু হয়নি, আর আমারও কিছু হয়নি। বাবা থেকে গিয়েছিলেন, তাই আর কখনো দেখা হয়নি ওর সাথে। সেদিনও আমি পরাধীন ছিলাম, আজও তাই। সেই জন্যই তো অসহায়ের মতো দেখলাম যেদিন একদল গুন্ডা এসে হামলে পড়লো আফজল নানা মির্জান চাচার দোকানের উপর। আগুন জ্বললো, লাশ পড়লো, দোকানের পর দোকান লুট হলো। কিন্তু কি করতে পেরেছি আমরা দু ভাই? ওইভাবে দোকানের পর দোকান যখন লুট হচ্ছে, ঘরে চুপ করে বসে থাকতে পারিনি। বাইরে এসে চিৎকার করে লোক জড়ো করতে চেয়েছিলাম, কিন্তু কাদের ডাকবো? সবাই তো মরবার আগেই মরে গেছে। পরাধীনতার শেকল আজও বেড়ির ক্ষতের মতো দগদগে হয়ে আছে। বেশি কিছু ভাবতে পারিনি। তার আগেই সপাটে ধাক্কা খেলাম, আর সজোরে এসে পড়লো পেটে একটা লাথি। যা হোক, বহু কষ্টে যখন উঠে দাঁড়ালাম, দেখি দাদা উল্টে পড়ে কাতরাচ্ছে, মাথার পেছনটা রক্তে ভেসে যাচ্ছে ওর। সঙ্গে সঙ্গে আমিও চোখে অন্ধকার দেখলাম। উল্টো দিক থেকে আসা থান ইটগুলোর আঘাতে আমাদের দুজনের মাথাতেই মারাত্মক চোট লেগেছিল, কিন্তু আমি ঠিক বহাল তবিয়তে বেঁচে গেলাম এই নতুন ভারতবর্ষ দেখতে। আর দাদা মেডিকেল কলেজে কয়েকদিন কাটিয়ে চলে গেল, সারা জীবনের মতো। আর তারপর কি দেখছি, মাসখানেক আগে সেই দাঙ্গা আবারও মাথা চাড়া দিয়ে উঠছে। মুসলিম জনগোষ্ঠী, দোকানদাররা, যাদের কেউ কেউ আমাদের পাড়ায় হয়তো 2 পুরুষ ধরে সবার বাড়ির পোশাক বানিয়ে আসছে, তাদের চোখে আমরা শত্রু, আমরা হিন্দুরা শত্রু, মহাশত্রু। না জানি বিশ্ব হিন্দু পরিষদ গঠন হলে আরো কি মহাভারত হবে। উফ, বুকটায় আবার কষ্ট হচ্ছে। শির দাঁড়ায় অসহ্য যন্ত্রণা, শ্বাস নিতে পারছি না ভালো করে। যেখানে এসে বসে আছি, সিঁথির এই দিকটায় জনবসতি বিশেষ নেই। আজকাল লোকজন একদম সহ্য করতে পারি না। বেঁচে থাকাটাই এত পরিশ্রমের যে অবসাদ ঘিরে থাকে সবসময়। বন্ধু, আত্মীয়, পরিবার সবাই বড় ক্লান্তিকর লাগে, মরতে ইচ্ছে করে। কিন্তু আমি জানি আত্মহত্যা করার জন্য যে চেষ্টাটা করা দরকার, সেটাও আমার দ্বারা সম্ভব নয়। আর আমি তো জানি যে এভাবে এত সহজে আমি মরবো না। গলায় দড়ি দিতে গেলে দড়ি ছিঁড়ে যাবে, শিরা কাটলে কেউ না কেউ সময় মতো ঠিক হাসপাতালে নিয়ে যাবে, বেঁচে যাব। আর বিষ, সেখানে তো ভেজাল, জলে ডুবতে গেলে টেনে তুলবে, জমে ছবে না আমায়। তাই তো আমি আছি। দাদা নেই, বাবা নেই, ওরা যে স্বাধীন তাই ওরা নেই, আর আমি আছি, আমি পরাধীন, বন্দী। এভাবেই রয়ে গেছে এই স্বাধীন ভারতবর্ষ দেখতে। ফোনটা অনেকক্ষণ ধরে বাজছিল। মা নেই, বোন গেছে মামার বাড়ি। অগত্যা উঠে গিয়ে আমাকেই ধরতে হলো। হ্যালো, হ্যাঁ, কে বলছেন?
হ্যালো, আমি কি সুকল্যাণ মিত্রের সাথে কথা বলছি? বলছি, বলুন। নমস্কার স্যার, আমি আমি মানে আপনার খুব বড় একজন ফ্যান। ফ্যান? বাবা, কিন্তু আমি তো কোনো সেলিব্রিটি নই। কি বলছেন স্যার, আপনি তো সেলিব্রিটি। অমন সুন্দর কজন পোর্ট্রেট করতে পারে বলুন তো? আরে দূর, ও এমন কি, ওটা শখ। তার মানেই আমি কোনো লিওনার্দো দা ভিঞ্চি নই। স্যার 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 শুনুন স্যার, প্লিজ আমায় না করবেন না, আমার একটা পোর্ট্রেট করাতে হবে। না না, আমার নিজের নয়, চমনলাল সিংহানিয়ার। নাম শুনেছেন নিশ্চয়ই, মস্ত ব্যবসায়ী। তো উনিই করাবেন, আমি ওনার সেক্রেটারি অতীন দাস। আরে রাখুন তো মশাই, বড় ব্যবসায়ী, আর আমি ওসব কাউকে চিনি না। স্যার 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 একটিবার শুনুন, আমি কথা দিয়েছি ওনাকে যে করালে আপনার থেকেই করিয়ে দেব। প্লিজ স্যার, না করবেন না। আপনি তো মশাই আজব লোক তখন থেকে। আর আপনি দুম করে কথা দিয়ে ফেললেন কেন? না 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 না, আমি কোনো পোর্ট্রেট করতে পারবো না। আরে পারবো না, আমি কোনো পোর্ট্রেট করতে পারবো না, আমি করছি না। সে কি স্যার, মানে কেন? আমার ইচ্ছে তাই। যাকে রাখুন তো, কাজ আছে আমার। স্যার আর একবার শুনুন। বললাম তো আমি এখন এসব কাজ করছি না, রাখলাম। কাজ? আমাকে কাজ দিতে চাইছে, সেটা আবার কি? আচ্ছা, আমি না কেন করে দিলাম ভদ্রলোককে? আমার তো সত্যি হাতে কোনো কাজ নেই। তাহলে এই তাহলের উত্তরটাই আমি খুঁজছি, পাগলের মতো খুঁজছি। অথচ এরকম অবস্থা মাস দুয়েক আগেও ছিল না, জানেন? সেটাই বিশ্বাস হতে চায় না। আঁকি হিসেবে বেশ নাম ছিল আমার। সুকল্যাণ মিত্রের ছবি, বিশেষত পোর্ট্রেট, এত ভালো দামে বিকত, সে ঘর বাঁধতেও চাইত তার প্রেমিকার সাথে, তার সুচিতার সাথে। আচ্ছা, সুচিতা কেমন আছে এখন? হ্যাঁ, ওই নামে তো আমি সত্যি কাউকে চিনতাম, ভালোবাসতাম। সবটাই অতীত। কেউ বিশ্বাস করবে যে সুচিতা এখন আর আমার জীবনে নেই? আর ও আমাকে কেন ছেড়েছে? কারণ ওই ভালোবাসা, সেটা নাকি আমার জন্য নয়। চোখ বুঝলেই আমি সেদিনের সন্ধ্যাটা স্পষ্ট দেখতে পাই। সুচিতার মুখ লাল, আর আমার চোখে ও চোখ রাখতে পারছে না। আমি বিশ্বাস করতে পারছি না ও যা বলছিল। এই আমার সুচিতা, যার সঙ্গে আমি ঘর বাঁধতে চেয়েছিলাম। কল্যাণ, আমাকে এতটা নোংরা মেয়ে ভেবো না, দোহাই। টাকা পয়সার কোনো গল্প নেই এর মধ্যে, প্লিজ। তাহলে কেন সুচি? সেটা নিজেকে জিজ্ঞেস করো কল্যাণ। শোনো, আমি তোমাকে ভালোবাসতে কখনো কার্পণ্য করিনি। তোমাকে ভালোবাসা আর আমার শিল্প সাধনার সমার্থক। আমি যে তোমাকে দেবীর স্থানে বসিয়েছিলাম। এটাই কারণ কল্যাণ, তুমি আমাকে প্রায় পুজো করো। রবি বাবুর মতো তুমি বলো, যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। কিন্তু সে তোমার যাই হোক, মনে রেখো সেটা কখনো কাম্য নয়। কোনো মেয়ে সেটা চায় না, কোনো দিনও না। তুমি তো আমার মনটাই বুঝতে পারলে না কল্যাণ। কিন্তু সুচি, সেটা আমার সাধনা, সেটা যে আমার সাধনা সুচি। সাধনা? তাই তো, যদি বলতে অপ্সরার মতো করে ভালোবাসো তাও সই। শেষে দেবী বানিয়ে পুজো করতে চাইলে আমায়। তুমি বুঝতে পারছো না সুচি, কি বলছো কি তুমি? ঠিক বলছি, আমার তো তর্ক করার কোনো অভিপ্রায় আমার নেই সুকল্যাণ বাবু। কিন্তু সুচি, আমি কল্যাণ, তোমার সঙ্গে জীবন কাটাতে হলে তুমি আমার মধ্যে যা দেখো সেটাকে রক্ত মাংসের মেয়ের চেয়ে বেশি কিছু হতে হয়। না না না, তোমার এই আরাধনা আমি আর নিতে পারছি না সুচি। আমায় ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো। আমি অতি সাধারণ একটি মেয়ে, কামনা বাসনা দিয়ে গড়া। তোমার সামনে এলেই আমার মনে হয় তুমি আমার মধ্যে যা দেখছো আমি তা নই। সুচি, তুমি সব ভুল ভাবছো। ছোট মনে হয় আমার, ছোট মনে হয়। না সুচি, এটা ঠিক নয়। শোনো আমার কথা। না কল্যাণ, আমি আর পারছি না। প্লিজ প্লিজ ক্ষমা করো আমাকে। পারছিলাম না আমিও। মনে আছে, এই শ্বাসকষ্টটা ঠিক তখন থেকেই শুরু হয়। তখনই বুঝি এই বাতাস বিষাক্ত।
বিষ মেশানো রয়েছে। আমি কোনো মতে বলতে পেরেছিলাম। তাহলে এই কথাটা এতদিন কেন বলনি আমাকে? কেন বলিনি শুনবে? বলো 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 আমায় সুচি, কি আমার অপরাধ? কেন এভাবে ঠকালে আমাকে? ঠকেছি আমি, কল্যাণ, তুমি নও। তুমি তো উপাসক, তোমার মধ্যে তো সাধারণতার লেশ মাত্র নেই। আমি অতটা অসাধারণ নই যে। না আবোল তাবোল বকছো তুমি, কি অর্থ এসবের? প্রথম আমার খুব লজ্জা করতো করলেন। তারপর চন্দন এলো আমার জীবনে, ভালোবাসলো। আমি অবাক হয়ে দেখলাম ওর সাধারণ ভালোবাসায় আমি স্বস্তি পাচ্ছি। আমাকে কোনো সাধিকা বা তাপসী হতে হচ্ছে না, মেয়ে হয়ে বেশ আছি আমি। বাহ 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 বাহ, অসাধারণ অসাধারণ বলেছো তুমি। হ্যাঁ গো, প্রেম তো ওভাবে আসে না, সেটা আসে ঝড়ের মতো, আগুনের মতো। সেটাই হলো চন্দনের কাছে গিয়ে আমার। ওর ডাকে সাড়া দিলাম আমি, কল্যাণ। এই অবস্থায় তোমাকে বিয়ে করা মানে। থাক আর আমায় কিছু বলতে হবে না, থাক, অনেক বলেছো তুমি। কল্যাণ, জানি আমাকে তুমি ঘেন্না করবে। না, ঘেন্না কেন করবো তোমাকে? হ্যাঁ করবে তুমি ঘেন্না, জানি তুমি আমায় ঘেন্না করবে। তবু যদি পারো আমার দিকটা একটু বোঝার চেষ্টা করো। ক্ষমা চাইবো না, কারণ চাইলেও তুমি তা করবে না। তবে প্লিজ কল্যাণ, আমায় ভুল বুঝো না গো, প্লিজ আমায় ভুল বুঝো না। বিষ, চারিদিকে শুধু বিষ, বাতাসে, জলে, চরাচরে, সব ক্ষেত্রে ভালোবাসাও বিষিয়ে গেছে। নইলে সুচিতা কি করে এরকম করতে পারলো? এই বাতাসে শ্বাসকষ্ট হয়, কিন্তু যে মরতেও পারি না, এ কি অসহ্য যন্ত্রণায় বলে বোঝানো যাবে না কাউকে। সমস্ত গরল উপচে পড়ছিল আমার ভেতর থেকে। সামনেই বয়ে চলেছে স্রোতস্বিনী গঙ্গা আপন খেয়ালে। শুনেছি এই নদী নাকি সর্বপাপনাশক। মনে হলো একবার ডুবে দেখি না কি হয়। সাঁতার জানি না, তবে এটুকু জানি ডুববো না। এই দেহের বিনাশ নেই, এ অমর, অশ্বত্থামার মতো অমরত্বের অভিশাপ নিয়ে বেঁচে আছি আমি অক্ষয়। আরে ও কিসের শব্দ? কোনো মানুষের মুখ চাপা দিয়ে দেওয়া হলো না? বিপদের আঁচ পেলাম। একটু উকি ঝুঁকি মেরে এদিক ওদিক তাকাতেই থমকে গেলাম আমি। ওই তো, আরে ওই চারটে লোক একটা বাচ্চা মেয়েটাকে ধরে, আরে কি করছে এটা কি ওরা? বাচ্চাটা কাঁদছে, হাত পা ছুটছে, আর লোকটা ওর মুখে রুমাল চেপে ধরেছে। মেয়েটা যে নেতিয়ে পড়েছে। আমাকে ওরা এখনো দেখতে পায়নি, কারণ আমি গাছের পেছনে বসে আছি। এই ফাঁকা মাঠ পার হয়ে বাচ্চাটাকে নিয়ে যাওয়ার মতলব হচ্ছে, হ্যাঁ, কিডন্যাপিং, আর তারপর গ্যাংরেপ। এইটাই হচ্ছে স্বাধীন ভারতবর্ষের নিশান। দেশটা কি এত তাড়াতাড়ি আমেরিকা হয়ে গেল নাকি? না, এরকমটা তো হতে দেওয়া যায় না। ওরা এগিয়ে যাচ্ছে যাক, কিন্তু আমিও ওদের পিছন পিছন যাব। দেখি না কত দূর যেতে পারে ওরা। এই তোরা কে? কোথায় নিয়েছিস মেয়েটাকে? আচ্ছা, এই বাড়িটা করতে গেল রে, এই বাড়িটা করতে গেল। এই সব কি দেখছিস? ভাগ এখান থেকে। সেটা ছেড়ে দেবো নাকি? মার মালটাকে, মার। প্রমাণ যেন না থাকে, পড়ে গেলাম, প্রমাণ যেন না থাকে। চারজনের বিরুদ্ধে একজনের বেশ একটা জমজমাট লড়াই শুরু হবে। মার আমি যদিও বেশিরভাগটা খাবো, কিন্তু ছেড়ে আমি কথা বলবো না। মার আমি বেশি খাচ্ছি, কিন্তু আমার একটুও লাগছে না। আমার ভেতরে ব্যথাটা এত বেশি যে কোনো যন্ত্রণাই আমার কাছে কিছু না, সবটা তুচ্ছ। আরে 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 এই একজন চোরা বার করে আছে না? এই তো আমি দেখতে পাচ্ছি, মৃত্যুকে আমি দেখতে পাচ্ছি। এসো 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 এসো, মারো আমাকে। হায় হায় হায়, মার। তুই চালাবে,
পরে ভাববি। তুই চালা এক্ষুনি। না হে, ওকে এত সহজে তোমরা মারতে পারবে না। অনেকক্ষণ আগেই পায়ের কাছে আধলা ইটখানা রেখে আমি সবটা দেখে নিয়েছি। কার জোর বেশি সেটার জন্যই মারছিলাম। এই 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 তোরা তোরা ছুরি দিয়ে আমাকে মারতে চাইছিস? হ্যাঁ, আরে কোনটা বেশি, ধরালো ছুরি না আধলা ইট? কোনটা জোর বেশি? হ্যাঁ হ্যাঁ, মৃত্যু এত সহজে আসবে না আমি জানতাম। তবু যদি আসে, মনে রাখার মতো কিছু একটা স্মৃতিচিহ্ন আমি দিয়ে যাবই। পায়ের কাছে আদলাটা সোজা ছুঁড়লাম। ছুরিকাধারী তৎক্ষণাৎ মাটি নিল আটটা। আর তারপরেই একটা ছুরি এসে বসলাম আমার পিঠে। সব অন্ধকার হওয়ার আগে অনেকের কণ্ঠস্বর শুনলাম। আবারও ওরা আমায় বাঁচিয়ে দিতে চাইছে। অনুভব করলাম কতগুলো শক্ত হাত আমায় পাঁজাগোলা করে নিয়ে চলেছে। কত কি মনের মধ্যে ভিড় করে আসছিল। বাড়িতে মা আর বোন, ওদেরকে খবর দেবে। সুচিতা, তাকে কি আর কখনো দেখতে পাবো? কে জানে। যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে। হত চুপি চুপি কেন কথা কও গো মরণ, হে মোর মরণ, অতি ধীরে এসে কেন চের গো, একই প্রণয়েরই ধরন। যবে সন্ধ্যাবেলায় ফুলদল পড়ে ক্লান্ত বৃন্দে নামিয়া যবে ফিরে আসে ঘটে গভীদল সারাদিন মান মাঠে ভ্রমিয়া, তুমি পাশে হাসি বসো অচপল ওগো অতি মৃদু গতি চড়ো। আমি বুঝি না যে কি যে কথা কও গো মরণ, হে মোর মরণ। আমি আমি রবীন্দ্রনাথ আওড়াচ্ছি যখন, যথারীতি আমি মরিনি। ওই মেয়েটির চাকর তাকে নিয়ে হাওয়া খেতে বেরিয়ে দেশওয়ালি ভাইদের সঙ্গে হাওয়া খাওয়ার প্ল্যান করেছিল, বাচ্চাটাকে একটা পেশোয়ারের কাছে বেজে দেবে বলে। কিন্তু আমার সঙ্গে যুদ্ধে যে সময়টা যায় তাতে বরানগরের দিকে মেয়েটির বাড়ি থেকে তাকে খুঁজতে বেরোনো 3টে দলের একটা কাকতালীয়ভাবেই অকুস্থলে এসে পৌঁছয়। তারপর সদল বলে ভৃত্য মহাশয় দায়রা সোপর্দ হন এবং আমার চিকিৎসার ব্যবস্থা করা হয়। অধুনা সংবাদপত্রের কল্যাণে সুকল্যাণ মিত্তির তার নির্ভীকতা ও নিঃস্বার্থ বীরত্বের জন্য জনগণের আশীষ ধন্য হয়েছে। অর্থাৎ আমার মানুষের সংস্পর্শ এড়িয়ে সেটা বোধহয় সম্ভব নয়। এমন আশা সুদূর পরাহত এ কথা বলতে কোনো জ্যোতিষার্ণবের প্রয়োজন পড়ে না। একলা খাটে শুয়ে এইসব ভাবছি, মা এসে ঘরে ঢুকলো। মুখটা থমথম করছে, হাতে একটা বাক্স। বড় খোকা, এটা রাখো। এটা কি মা? তোমার ঠাকুমার গলার হার। আমাদের বংশের বড় বউকে এই দিয়ে বরণ করা হয়। তা এটা আমাকে দিচ্ছ কেন? মা একেবারে ফেটে পড়লো যেন। কারণ আমি কাশিবাসী হচ্ছি। তুই আমার চোখের সামনে গুমড়ে গুমড়ে নয়তো বিপদে ঝাঁপিয়ে পড়ে শেষ হবি, সে তো আমি দেখতে পারবো না। তবু যদি কখনো কাউকে বরণ করিস, তাই দিয়ে গেলাম। মাগো, আমাকে কেন এসব এখন দিয়ে যাচ্ছ? কি বলছো তুমি? হ্যাঁ না, তুই ডাকলেও আমি আর আসবো না। কি বলছো? পাগলামি করো না মাগো, আমার ভীষণ একটা কষ্ট হয়। তুমি বাবা, তোমরা তো আমাকে অমানুষ হতে শেখাওনি, তাই মানুষের যা করা উচিত তাহা না করে যাই কোথায়? মার কোলে মুখ গুঁজে এ সমস্ত বলছিলাম। মা আমার মাথায় হাত বোলাতে লাগলো। দাঁত দিয়ে ঠোঁট কামড়ালাম আমি। মায়ের হাতের ছোঁয়াও ভেতরের এই কষ্টটা কমাতে পারছে না। ঠিক সেই সময় দরজার কাছ থেকে একটা ফুর্তিবাজ গলা বলে উঠল, আরে মাসিমা, কেমন আছেন? বাবা, ছেলেকে তো একেবারে আদর দিয়ে মাথায় তুলছেন দেখছি। যাকে এখন আমার জন্য একটু লুচি আর বেগুন ভাজার ব্যবস্থা করো তো। আর তোমাকে একটু এমনিতেই বাইরে যেতে হবে, কারণ তোমার এই গুণধর পুত্ররত্নটিকে আমি যে ভাষায় সম্বোধন করবো সেটা আবার তোমার সামনে করা যাবে না। আমার বাল্যবন্ধু অমরেশ, সম্ভবত ওই আমাকে সব থেকে বেশি বোঝে।
সুচিতার ঘটনা শোনার পর ওই একমাত্র যে আমাকে মেকি সান্ত্বনা দিতে বা উপদেশ দিতে আসেনি। মা ওকে ছেলের মতো ভালোবাসে ঠিকই, আমার চেয়েও বেশি ভরসা করে হয়তো। ওকে দেখে মা যেন অকুলে কুল পেল। ও মুয়েলি বাবা, একটু বোঝা। মা বেরিয়ে যেতেই অমরেশ খুব সিরিয়াস মুখে আমার দিকে চাইল। আচ্ছা, কি খবর? খুব তো আদর খাচ্ছে বসে বসে। এই বাক্সটা আমি কি করব বলতো? আমি চোখ বুজে বললাম। আরে রাখ কোথাও, পরে মাকে দিয়ে দেবো। চোখ যখন খুললাম দেখি অমু আমার মুখের দিকে চেয়ে আছে। বললাম, কিরে কিছু বলবি? বল। সুকু, আমি জানি তোর মনের যাই অবস্থা, তাতে আমি সব বুঝি। তোর যা পাবলিসিটি, তাতে তোর লাইফ কিন্তু হেল হয়ে যাবে। তুই কটা দিনের জন্য কলকাতা একটু ছাড় আঁকার সরঞ্জাম নিয়ে। অমু আমি 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 আর আঁকতে পারবো না। আরে বাবা, হাওয়া বদলে অনেক কিছু হয়, মিরাকল ঘটবে, তুই দেখ। আমি তো বলছি তুই দেখ না। আমি ওর সঙ্গে তর্ক করি না। বললাম, কোথায় যাব? যাবি, তুই চিনবি না, জায়গাটার নাম হচ্ছে চাংড়ি পোতা, আমাদের গ্রাম। কলকাতা থেকে এই 10-12 মাইল। বলে দিয়েছিস? আছে একজন নিরাপদদা, তোর দেখাশোনা করবে। আর তাছাড়া ধীরেন কাকা আছে, নিরুপদ্রব বিশ্রাম চাস তো একদম ওইটি হলে তোর জন্য পারফেক্ট জায়গা। আর গ্রামের লোকের কৌতূহল আন্তরিকতা তিনি চেক করে রাখবেন, তোকে ওসব নিয়ে ভাবতেই হবে না। তুই কালকেই রওনা হচ্ছিস। ধীরেন কাকা কি? ও, ধীরেন কাকা হলো ধীরেন্দ্র নারায়ণ রায়, গ্রামের অবিসংবাদিত নেতা, বিরাট পণ্ডিত লোক। তোর কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, বলেছিস যখন যেতে তো হবেই। তারপর তুই আবার হলি মায়ের বড় ছেলে, তোর কথা অমান্য করলে মা আমাকে কি আর আস্ত রাখবে রে? জায়গাটা বড় অদ্ভুত তো। একটা বিস্তীর্ণ খোলা জায়গা, আমার আশেপাশে একদল মানুষ, তারা অনেক গাছের পাতা শিকড় এইসব নিয়ে কি যেন করছে। আর একটা অদ্ভুত গন্ধ, আনন্দের গন্ধের মতো আমাকে ঘিরে আছে। আমি কেমন একটা ঘোরের মধ্যে চলে গেছি যেন। ওই মিষ্টি সুবাস আমাকে পাগলের মতো টানছে। আমার ঘর নেই, কোনো আপনজন নেই, আমি একা। ওরা যেন আমাকে কেউ দেখতেই পাচ্ছে না। আর আমার ভেতর বাইরে কোথাও কোনো কষ্ট নেই। হ্যাঁ তাই তো, কোথাও কোনো কষ্ট নেই। আমার বড় প্রশান্তি লাগছে মনে। এ কোথায় এলাম আমি? গাড়ির হর্ন শুনে চটকতা ভাঙতেই বুঝলাম স্বপ্নে বিভোর হয়ে কোনো অলীক জগতে বিচরণ করছিলাম। আসলে বড়ই ক্লান্ত ছিল শরীর, তাই কখন যে বাড়ি থেকে বেরোলাম আর কখন চাংড়িপোতায় গাড়ি থেকে এসে নামলাম খেয়ালই করিনি। আমাদের ড্রাইভার রামবিরিজ মালপত্র ঘরে তুলে দিয়ে চলে গেল। একটু পরে যে মানুষটি এলেন তার ব্যক্তিত্বই আমাকে বলে দিল ইনি ধীরেন কাকা না হয়ে যান না। প্রণাম করলাম। তিনি হেসে বললেন, থাক থাক, বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। বাঁচার রসদ নীতি তো আসা এখানে, এমন ভরপুর অক্সিজেন কলকাতায় নেই। হ্যাঁ শুনেছি, ওদিকের খবর তো ভালো নয়, দাঙ্গা উজ্জুতি লেগেই আছে। হ্যাঁ ঠিকই শুনেছেন, তবে এই জায়গাটা বেশ ভালো, আমার বেশ ভালো লেগে গেছে। বেশ বেশ, আশপাশে একটু ঘুরে দেখবো কাল, আজ একটু ক্লান্ত। হ্যাঁ একদম, কেউ তোমাকে বিরক্ত করবে না, দেখো না। আচ্ছা আশেপাশে যাওয়ার জায়গা কি কি আছে? সে অনেক আছে, আগে ঘরে চলো, তারপর সব করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, শুধু একটা কথা সুকল্যাণ, হ্যাঁ গ্রামের উত্তরে একটা মাঠ আছে বুঝলে, এক সময় ওখান দিয়ে গঙ্গা নদী বইত। আচ্ছা, এখন সে ধারা মুজে গেছে, পলি জমা জায়গায় ধান ক্ষেত হয়েছে। ওই ক্ষেতের মধ্যে দিয়ে গেলে বুঝলে 3-4 বিঘে মতো ঝোপ ঝাড়ে ভরা একটা খোলা জায়গা। আচ্ছা, জায়গাটা এড়িয়ে চলো। কেন? আরে ওখানে ভয়ানক সাপের উপদ্রব। সাপ? কি বলছেন কি? হ্যাঁ তাই তো বলছি, একটু দেখে শুনে। আর আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাই হবে তাই হবে। ধীরেন কাকা চলে গেলেন আর আমি সিদ্ধান্ত নিলাম কাল বিকেলেই ওখানে যাব। বিকেলে ঘুরতে ঘুরতে যখন জায়গাটা খুঁজে পেলাম তখন সূর্য পাটে বসেছে। একটা অদ্ভুত আলো ছড়িয়ে আছে চারদিকে। মায়ের কাছে শুনেছি
এর নাম কোণে দেখা আলো। সে জাগে, আমার আর কোণেই বা কোথায়, আর তার জন্য আলো। আচ্ছা, আজ যদি এসবের চেয়ে আমাকে সাপে ছোবলায় কেমন হবে? সাপে ছোবলারে তো তৎক্ষণাৎ মৃত্যু, যদি কোনো বিষধর কাল নাগিনী হয়। দেখতে তো আসবো না, কিন্তু সমস্যা একটাই, সাপের ছোবলেও যদি আমি না মরি, আমি যে আবার অশ্বত্থামা, আমার মৃত্যু নেই, ঘায়ের মতো চারিদিক আমার, আর সেই ঘা নিয়ে বেঁচে আছি আমি, মনের ঘা। আরে ওই তো, এই তো একটা নয়, এক জোড়া কুচকুচে কালো, মাথায় সাদা খড়ম, ডান দিকেরটা আবার ফনা তুলে বুক বরাবর উঁচু হয়ে আছে, সামনেরটা মাথা বরাবর। কে আগে বিষ ঢালবি বাবা? চটপট কর, দেরি করিস না। এই তো এই তো, এই নে, আমি দাঁড়িয়ে আছি, মার মার, ছবল মার। আরে কি, দুটোই যে মাথা নামিয়ে নিল। চলে গেল, শর্ট করে চলে গেল দক্ষিণের দিকে। না, এই যাত্রাতেও আমার মরণ নেই। আরে কে হাসে? অদ্ভুত তো, এই হাসি তো আগে শুনিনি। ঝর্ণার জল অবাধে নেমে আসার মতো হাসি। সামনে চেয়ে দেখলাম তাকে, কোষ্টি পাথর কেটে বানানো নাক, মুখ, প্রতিটা অঙ্গ। নাকটা একটু চাপা, ঠোঁটটা পুরু, সাধারণ বাঙালি মেয়ের পোশাক। পাহাড়ের গায়ে মেঘের মতো যৌবনোচ্ছল শরীর যেন জড়িয়ে আছে। এই তবে আমার কোণে দেখা আলোয় এক অপার্থিব বিভায় উজ্জ্বল করেছে তাকে। আবার সে হাসছে। কি মশাই, কখনো মেয়ে দেখেননি? ওইভাবে বুঝি কেউ হাঁ করে তাকিয়ে থাকে? লজ্জায় মাটিতে মিশে যাওয়ার জোগাড়। ছি 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 ছি, শিক্ষা, রুচি, শিষ্টাচার এসব কি জলাঞ্জলি দিয়েছি নাকি আমি? কিছুই বলতে পারলাম না। এবারে সে সামনে এলো, অতি সহজভাবে বলল, মানে আমি মানে ঠিক। থাক, অত লজ্জা পেতে হবে না। কিন্তু মরার স্বাদ কেন এত? এখনই তো সাপে কাটতো। সেই জন্যই তো আশা, যাতে একটু বিষ ঢালতে পারে আমার শরীরে। বাহ বাহ, এত শখ মরবার? হ্যাঁ, তাই তো। বিষের জ্বালা জানেন, বোঝেন? জানি, সব জানি, বুঝি। জানেন? জানি তো, রোজ সইছি যে, দগ্ধে একটু একটু করে রোজ সইছি এই বিষের জ্বালা। তাই নাকি? আপনি খুব আজব লোক তো মশাই। নাম কি আপনার? সুকল্যাণ মিত্র। আর আপনার নামটা? আমি শবরী। বাহ। আসুন না, এই গাছটার নিচে একটু বসি। বটে। সাপ আর আসবে বলে আমার মনে হয় না, যদি আসে চলে যাব। তাই বুঝি? সাপ আর আসবে না? আসবে না, আমি বললাম যে। কই আসুন, ভয় নেই আর। ভয় পেলে তো আসতামই না শবরী। আসলে আমি মানে। কি আপনি? কি? না, কিছু না, চলুন বসা যাক। আসুন। বসলাম। আমার চোখের দিকে তাকিয়ে আছে সে। আমি দেখলাম এই সম্পূর্ণ অপরিচিতাকে আমার কোথাও যেন বড় আপন মনে হচ্ছে, বড্ড নিজের। আমি সব বললাম তাকে, সব শুনে সে হাসল। সব আধার, সব আধেয়র জন্য নয়। আপনি দ্বৈতাভাবে সাধনা করবেন, আর মানবী আপনার প্রেমে দেবীত্বে উন্নীত হবে। একটু বেশি চাওয়া হয়ে গেল না সুকল্যাণ বাবু? আর যে হিংসার গন্ধে আপনি কষ্ট পাচ্ছেন, আদিম নারীত্বের মনোগহনে, সৃষ্টির অন্তরে, সে হিংসা নেই আপনাকে কে বলল? আপনাকে আগে মানতে হবে প্রকৃতি নির্মোহ, নির্মম। তারপর মানতে হবে সৃষ্টির হিংসা, ক্ষমা, ক্ষোভ, প্রশান্তি সবই আসলে এক।
ওপরে ওই আকাশ, গ্রহ, তারা, পশু পাখি, আপনি, আমি, বিষ, অমৃত সবই এক সুতোয় বাঁধা। সব গুলিয়ে গেল আমার। বোকার মতো বললাম, মানে কি বলতে চাইছেন আপনি? সে অধৈর্যভাবে হাত নেড়ে বলল, আর বকতে পারি না বাপু, আজ চললাম। কাল এখানে এসো, আবার কথা হবে। আচ্ছা। আর শোনো, আমাকে এরকম আপনি আজ্ঞে করতে হবে না, বুঝেছো? তুমি বলবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই হবে তাই হবে। তুমি ঠিক আসবে তো? আরে হ্যাঁ রে বাবা, আসবো। এখন যাই। তোমার কথাগুলো বড় অদ্ভুত সবরই, ঠিক বুঝতে পারি না, একটু বুঝিয়ে বলবে? সে তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো, আচ্ছা, সময় হলেই বুঝিয়ে দেবো। সময় মানে? নিকু, আচ্ছা আমিই বলছি। তোমায় ভালোবাসতে ইচ্ছে করছে, হলো? এখন আসি আমি। আচ্ছা এসো, কাল আসবে তো? আসবো আসবো, ঠিক আসবো। এখন যাই। আচ্ছা আচ্ছা এসো। এই তবে প্রেম? হ্যাঁ, আমার তো এরকম হওয়ার না, কিন্তু এভাবে সুচিতাকে আমি ভালোবেসেছি, কিন্তু এমন চন্দন ঘ্রাণ মেশা শিউলির গন্ধ কখনো তো ঘেরেনি আমায়। যেদিকেই তাকাই সেদিকেই তো আমি সবরীকে দেখতে পাচ্ছি। আমার পৃথিবীটা যেন বদলে যাচ্ছে মুহুর্মুহু। বাতাসে সে কটু গন্ধটা না, সেটা তো আর পাচ্ছি না। বাতাস যখন গাল ছোঁয়ে আমি সবরীর চুলের ছোঁয়া পাই। স্নানের সময় শরীরে জল পড়লে তার মধ্যে সবরীর আদর মিশে থাকে। আমি আছি, সবরীও আছে, আর আছে সমস্ত সৃষ্টি। আমরা মিলে মিশে একাকার। বাতাস বাতাসী, আকাশ আকাশী। ভালো মন্দ, শান্তি অশান্তি, হিংসা ক্ষমা সব নিয়ে আমি যে আছি, এটাই একটা বিশাল ব্যাপার। সবরীকে আমি কোনোদিন ছুঁইনি, তাতে কি যায় আসে? আমার থাকাটার মধ্যেই যে সে মিশে আছে। হ্যাঁ, হয়তো সবরী, আমি ওকে দেখতে পাচ্ছি। তবে মাঝে মাঝে একটা অতৃপ্তি আমাকে জ্বালায়। কাঁকড়া বিছের কামড় টের পাই। তখনই মনে হয় সবরীকে দেহের সঙ্গে না মেশালে সব মিথ্যে, সব কিছু ভুল। ওকে আমার চাই, সবটা। আর তখনই একটা বিপুল ঘেন্না স্রোত ভেতর থেকে ঠেলা দেয়। অসুস্থ লাগতে থাকে। এই আমি, এত নিকৃষ্ট আমার ভাবনা। এটাই আমি, এর সঙ্গে রোজ আমাকে যুঝতে হয়, কিন্তু আমি জিতেও যাই। আনন্দময় দেখি বিশ্ব চলাচল। আবার আমার আঁকতে ইচ্ছে করছে অনেকটা, অনেক কিছু, অনেক কি। কাল সারাটা রাত অসুখের সঙ্গে লড়ে আজ সকালে দেখি শরীর এবার জবাব দিয়ে বসেছে। সর্বাঙ্গ অসার, বিপুল অপচয় আর গ্লানির ভারে মনটা বিকল। চাকরটাকে ডেকে বললাম আজ আর কিছু খাবো না। তারপর চোখ বুজে পড়ে রইলাম। ভোরের দিকে কে যেন মাথায় হাত রাখল। জুড়িয়ে গেল সর্বাঙ্গ। চোখ খুলে দেখি সবরী। কল্যাণ, তুমি? তুমি এলে কি করে? দরজা তো হাট করে খোলা, তাছাড়া এখানে আমাকে সবাই চেনে। তাই? তোমার আমার সম্পর্কটা জানি না খালি। ঘুমো তো কল্যাণ, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তোমায় দেখেই মনে হচ্ছে তুমি বড় ক্লান্ত। হ্যাঁ হ্যাঁ সরি, আমি সত্যি বড় ক্লান্ত, বড় অসহায়। কতদিন ঘুমোইনি আমি, জানো। আমাকে একটু ধার দেবে সবরী? দেবে? একটু ধার দাও না। কি ধার চাও তুমি? একটু শান্তি, একটু শান্তির ঘুম চাই। আর 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 ভালোবাসা চাই, দেবে? এই তো আমি তোমার খুব কাছেই, এই তো। সবরী, সবরী আছি তো আমি। আমি তোমায় বড় ভালোবাসি সবরী, বড় ভালোবাসি। ঘুমো, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। আঙুলগুলো আমাকে সেতারের মতো বাজাচ্ছে। আমার বুকের ভেতরে মেঘমল্লারে বৃষ্টি নেমেছে। সবরী গুনগুন করছে। ভালো বুঝছি না, কিন্তু অপূর্ব শান্তি নামছে শরীর জুড়ে।
अरसं प्रचं विषमरसं यदुदिच्चम् अथेदमद्धरच्चं करम्भेन विकल्पते अरसं प्रचं विषमरसं यदुदिच्चम् अथेदमद्धरच्चं करम्भेन विकल्पते अरसं प्रचं विषमरसं यदुदिच्चम् अथेदमद्धरच्चं करम्भेन विकल्पते। যতদূর বুঝেছি এই সুর বিষকে শক্তিহীন হতে বলছে। ঘুম যখন ভাঙল তখন আমার দেহ মন গান গাইছে। কোথাও কোনো অপূর্ণতা নেই, বিষাদ বেদনা নেই, মৃত্যু চিন্তা নেই। সবরই আমার মাথার কাছে শিয়রে এসে দাঁড়িয়েছে। এক লাফে দাঁড়িয়ে বললাম, সবরই আমি তোমার ছবি আঁকবো, এই ক্যানভাসে ফুটিয়ে তুলবো তোমাকে আমি নতুন করে সাজিয়ে আমার মনের মতো করে। বেশ তো, এই তো আমি, আঁকো না। কতদিন আঁকিনি, একটু দাঁড়াও একটু দাঁড়াও। কি হলো আবার? আমি ছুটে ভেতরের ঘরে গিয়ে আমার ইজেল, কাগজ আর রং তুলি রাখার বড় বাক্স টাঙলাম। সে বাক্স খুলেই দেখি মায়ের দেয়া সেই হাড়ের বাক্সটা। অমুর আজকেল আমার মাথার কাছে এটা রাখা দেখে এর মধ্যে পড়ে রেখে দিয়েছিল এটা। আর তারপর আমিও ভুলে গেছি এর কথা, আর ওরও বলার কথা মনে পড়েনি। যাকে যা হয় ভালোর জন্যই হয়। হাড়টা আমি সবরীর গলায় পরিয়ে দিলাম। বললাম, এই যে আরে এটা একটা হাড় আমার মায়ের। আমার মা খুব শখ করে, যাকে ছাড়ো, আমি এই হাড়টা পরা অবস্থায়, শুধু এইটা পরা অবস্থায় আমি তোমার ছবি আঁকবো। আর আঁকা হলে একটা জিনিস চাইবো, মজুরি দেবে তো? সে তেমনি চুপ করেই রইল। আরে কি হলো বলো না, দেবে তো? বেশ বেশ দেব। আচ্ছা আচ্ছা, তুমি দাঁড়াও, বসো ওখানে চুপটি করে, আমি তোমার ছবি আঁকি। প্রথম তুলির টান দেয়া মাত্র আমি শুনতে পেলাম ধনুকের টঙ্কার, শিকারি কুকুরের হুঙ্কার, নাকে এলো বুনো গন্ধ, আর সমস্ত অস্তিত্ব জুড়ে অনুভব করতে লাগলাম একটা বিচিত্র বোধ। আমি আজ একা নই, অনেকের অংশ। হাত ভোলা লোককথা, কালতত্ত্ব, ভেষজ বিদ্যা সব মনের কোণে উঁকি দিতে লাগলো। আঁকা শেষ করে দেখি নিখুঁতভাবে করতে পেরেছি কাজটা। ওটা ওটা কি আঁকলে কল্যাণ? কেন? এ তো ছবির দিকে ফিরে আমার হাত পা জমে গেল। এ কি, কাগজে আঁকা তিনটে অসম্ভব জলজলে চোখ। সবরীর দিকে ফিরলাম, কেউ তো নেই। গেল কোথায় সবরী? সবরী গেলে কোথায়? সবরী, সবরী! চিৎকার করতে করতে বাইরে বেরোতেই দেখি সামনে ধীরেন কাকা। পাশ কাটিয়ে বেরোতে যাবো, উনি আমার হাত চেপে ধরলেন। কবজিতে অসম্ভব জোর, আমি কিছুতেই ছাড়িয়ে নিতে পারলাম না। সবরী, সবরী কোথায় গেলে তুমি? সবরী! আরে গেলে কোথায়? এই যাচ্ছ কোথায় তুমি? আরে যাচ্ছ কোথায়? ছাড়ুন ছাড়ুন ছাড়ুন, আমায় যেতে দিন, ছাড়ুন ছাড়ুন। আমি বললাম আমি হাত জোর করছি, ছেড়ে দিন আমায়, আমায় যেতে দিন, আমায় যেতে দিন, আমায় যেতে দিন। ছাড়বো, ঠিক আছে ঠিক আছে, আগে বলো তোমার কি হয়েছে। আরে এরকম মহা মুশকিল, এরকম করছো কেন? তুমি একা কথা বলছিলে কারোর সাথে ফাঁকা ঘরে? না না না, কি বলছেন? ফাঁকা কোথায়? ওই তো ও ছিল তো, ছিল। হ্যাঁ 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 ছিল ছিল। বললাম আমি কিছু জিজ্ঞেস করছি তোমাকে। তুমি আরে কে ছিল ঘরে, বলো কে ছিল? কার সাথে কথা বলছিলে তুমি? সবরী, সবরী, সবরী ছিল। কি বললে? কে ছিল? আরে সবরী, সে ছিল তো আমার সাথে। কে সবরী? আরে ও তো বললো আপনারা সবাই ওকে চেনেন। বলছো তুমি? আমি ওর ছবি আঁকছিলাম। আরে ওই তো আমার ক্যানভাসে। বলছো তুমি আবল তাবল কথা? শুনুন ওই দেখুন না, আমার ক্যানভাসে আমি এঁকেছি। ওই তো আমার সবরী। ছবিটা দেখে আপাদমস্তক কেঁপে উঠলেন একবার, তারপর বহুদূর থেকে টেনে আনা কণ্ঠে বললেন, এটা কার ছবি এঁকেছো তুমি? চিনতে পারছেন না? ওই তো আমার সবরী। তুমি কি বলছো? তুমি জানো না কল্যাণ? কেন? তুমি কেন ধীরেন কাকা, কেন? কি হয়েছে? কি? এসো আমার সাথে। কোথায় যাব আমি? তোমার সবরীর কাছে।
আমি এখনো ঠিক বিশ্বাস করতে পারছি না কল্যাণ, কিন্তু এই ছবি, এসো এসো আমার সাথে। বলছেন আপনি? আপনি জানেন? আপনি জানেনও কোথায়? তুমি আগে চলো আমার সাথে, তারপর তোমার সব কথা বলছি। সুকল্যাণ, যে মাঠটায় তোমার সঙ্গে সবরীর দেখা হয়, এখানে তার নাম হারিঝির মাঠ। মাঠের শেষ প্রান্তে দেবী হারিঝির থান। যতদূর জানা যায় তিনি শবরদের দেবী ছিলেন। শবর মানে জানো তো? হ্যাঁ, ওই প্রাচীন উপজাতি। হ্যাঁ, ওই যাদের ব্যাদ বলতো, মানে কিরাত, তাই তো? আরে এটা নয়, শবররা হলো যোদ্ধা। আচ্ছা, তারা আদিম বাঙালি। বাঙালি? তাহলে আর বলছি কি? চর্যাপদে শবরপাদের রচনার কথা জানো নিশ্চয়ই। আরে শোনো, সেই যে শবরীবালার গান। হ্যাঁ, শুনেছি, কিন্তু সে তো সেই হলো শবর জাতি। আচ্ছা, বুঝলে? শবর থেকে হৌরি, আবার তার থেকে হারি। শবর কন্যা হারি, হারি ঝি মানে জানো তো, কন্যা বা মেয়েদেরকে ঝি বলে, মানে শবরী বালা, যাকে ম্যাজিক ও রিলিজিয়ন বলে। তার দেবী, ইনি যে কোনো বিষকে নিবীর্য করতে পারেন, এটাই বিশ্বাস। বুঝলে? সাপ এর বাধ্য ছিল। কি বলছেন কি আপনি? হ্যাঁ, আজও অনেক তথাকথিত সাপের বীজ নামানোর মন্ত্রে ওঝারা এই হারিঝি চণ্ডীর আজ্ঞে কথাটা ব্যবহার করে। বুঝলে? কি বলছেন? এই যে এসে পড়েছে। কই কোথায়? ওই তো ওদিকে, ওদিকে একবার তাকাও। কই? চূড়ো ছাড়া মন্দির, হারিঝির থান। ভেতরে ঢুকলাম, তখনও সূর্যের আলো ঠিক মতো ফোটেনি। মন্দিরের ভেতরেও কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। ধীরেন কাকার টর্চের আলোয় দেখতে পাচ্ছি একটা গোল পাথরের মাথা, তার উপর বসানো রূপোর তৈরি ত্রিনয়ন, নাকটা চ্যাপ্টা, ঠোঁট পুরু। আমি কাকে দেখছি? পাথরে গড়া মাথার সামনে কি একটা ঝিলিক দিচ্ছে। আরে ও কি? আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি এক দেবী মূর্তি, খুব চেনা সেই মুখ। একটু আগে আমি তাকে এঁকেছি। তার গলায় জল জল করছে আমার ঠাকুমার দেওয়া সোনার হার ছড়া। আজ সেই হার আমি শবরীর গলায় পরিয়ে দিয়েছিলাম। কেমন লাগলো আজকের গল্প? নিচের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক ও শেয়ার অবশ্যই করুন। আর যদি এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই করবেন। আর সেই সাথে পাশের বেল আইকনটিকে প্রেস করে নতুন নতুন গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য তৈরি থাকুন। আমাদের টিম গল্পগুজব ইউটিউব চ্যানেলের লিংক ও অন্যান্য ডিটেলস নিচের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। খুব শীঘ্রই আমরা আরও একটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি। ততক্ষণের জন্য স্টে টিউনড।